আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। খেলার নাম বাবাজি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার হারে হারে আমি কতদিন বলছি বাবুরা বুঝে নাই। হ্যাঁ, যে ভাই তোমরা একটু বুঝো, তোমরা এখন ইউনুস আছে দেখা তোমরা যাও গোপালগঞ্জে হেরাম দেখাইতে, তারপরে হেরাম দেখাইতে গিয়ে পারে নাই ঠিক মতো, এমন ডলা খাইছে শেষ পর্যন্ত আর্মির দিয়ে গুলি করে মানুষ মেয়েরা আর্মির গাড়িতে উঠে এদের ফিরে আসতে হয়েছে। সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টি আবার তার সেই পদযাত্রা, সারা দেশে পদযাত্রা। বলছিলাম না ইউনুস গেলে পরে গোপালগঞ্জে তো এপিসি দিয়ে তুলে আনছে, গোপালগঞ্জে আর ছাওয়ার হিম্মত দেখাবে না। এইবার সেই ঘটনাই ঘটছে, আতঙ্কে হোক ডরে হোক মোটামুটি স্বীকারই করছে, ঘুরায় ফিরে ইনায় বিনায় স্বীকার করছে যে গোপালগঞ্জে এর আগে যে জাতাটা খাইছে এই জাতার ঠেলায় এবার আর গোপালগঞ্জ যাওয়ার নাম নেয়নি। এবং প্রথমে নাম নিছে সার্জিস আলম প্রেস কনফারেন্স করে ঘোষণা দিচ্ছে যে সারা দেশের 64 জেলায় তাদের ওই জুলাই নিয়ে কি একটা প্রোগ্রাম হবে। এই জুলাই প্রোগ্রামে তারা গোপালগঞ্জ যাবে। এই গোপালগঞ্জ সহ সারা দেশে 64 জেলায় পদযাত্রা করবে। তার কিছুক্ষণ পরে আবার সংশোধনী দিচ্ছে, গোপালগঞ্জ ছাড়া অন্য সারা দেশে তারা পদযাত্রা করবে। এবং এরপর থেকে আলোচনা পত্রপত্রিকা অলরেডি নিউজ হচ্ছে যে গোপালগঞ্জে কেন যাচ্ছে না, সবাই বুঝে সোজা ডলা খাওয়ার ভয়ে। এখন গেলে তার কোনোটাই আস্থা ফিরতে পারবে না, আচ্ছা সে ডলা খাবে। আর এবার তার আর্মি মাঠে নাই যে গোপালগঞ্জের মানুষকে গুলি করে মারবে, তাই না? আর গোপালগঞ্জের মানুষে আর্মির মারতে যাওয়ার ঠেকাও পড়ে নাই। আর্মি এর আগে যে ঘটনাটা ঘটছিল ওই ঘটনাটার ভেতরে অনেক কিছু ছিল, অনেক ভেতরে প্রেশারের ব্যাপার ছিল। সরকার যদি চায়, এটা তো প্রতিষ্ঠিত সত্য যে ওই পুরো অপারেশনটা গোপালগঞ্জের মানুষকে কিভাবে মারতে হবে এইটা পুলিশ হেডকোয়ার্টারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কয়েকটা মিলা পুলিশ হেডকোয়ার্টারে বৈশা থেকে টোটাল জিনিসটা কন্ট্রোল করছে, কখন কাকে মাইরা ফেলতে হবে সেই সিদ্ধান্ত দিচ্ছে। আমার ধারণা ওদের ভবিষ্যতে কোনো না কোনো সময়ে আসিফ মাহমুদ সজীব এবং আসিফ নজরুল এদের বিরুদ্ধে গোপালগঞ্জ হত্যাকাণ্ডের মামলা হবেই হবে, এটা কোনো মিস নাই। একটা পার্টি কতটা দেউলিয়া হইলে পরে, আমি তো বলি যে আমাদের সোশ্যাল মিডিয়া আমরা কন্টেন্ট করার সময় যে পরিমাণ মানুষ কমেন্ট করে, এই এনসিপি যদি কোথাও মিছিল করতে যায় এর 50 ভাগের 1 ভাগ লোকও হবে না। এখন সারা দেশে চিন্তা করছে, আমি জানি না শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এইসব জেলায় কি আছে এনসিপির কপালে, খুব একটা ভালো কিছু হবে বলে মনে হয় না। এবং বিএনপি সরকারের কাছে যদি হেল্প চায়, বিএনপি ওই ইউনুস যেরকম বিজিবি লাগায়া, তারপরে পুলিশ লাগায়া, আর্মি লাগায়া এদের প্রোগ্রামগুলো সফল করছে। ফরিদপুরে তো আর্মি বৈশা ছিল, তাই না? আর্মি বৈশা থেকে তাদেরকে সেভ করে নিয়ে আসছিল। তো সেই ক্ষেত্রে এইবার কি হবে আমি কোনো অঘটন প্রত্যাশা করি না। আমি এটাও চাই না যে এনসিপির লোকজন মার খাক বা এনসিপির লোকজনের ফরিদপুরে মারুক বা শরীয়তপুরে মারুক, এইটা আমার ইচ্ছা না। ব্যাপারটা হইলো যে একটা দল এমন দেউলিয়া যে দেশে কোনো একটা জেলায় তার প্রোগ্রাম দিতে গেলেও সেই জেলাটা বাদ দিয়ে তাকে চিন্তা করতে হয়, মানে কতটা প্রতিহিংসা। গোপালগঞ্জে যে পরিমাণ আওয়ামী লীগের সমর্থক আছে তার তো আমার ধারণা 1 লক্ষ ভাগের এক ভাগ সমর্থক সারা দেশে এই এনসিপি নাই। সেই দলটা আজকে এমন একটা অবস্থা তৈরি করছে এবং তাদেরকে আমরা এর আগে অনেক সাবধান করছি, বলছি যে ভাইরে তোরা যাই করিস এই ইউনুস কিংস পার্টি হয়ে বেশি দিন টিকা যায় না। কিংস পার্টি কিংস হয়ে গেছে, এখন তো আর তাদের বাঁচানোর কেউ নাই, তাই না? আমরা এই পর্যন্ত যে খবর পাইছি, যে খবরগুলা বের হয়েছে পত্রপত্রিকা, তার থেকে একটা চুম্বক অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাই। খবরটা কি আছে আমি আপনাদেরকে বলবো, তবে ওই খবরটার ভেতরে এক জায়গায় এই যে গোপালগঞ্জে কেন এনসিপি যাচ্ছে না এই বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সরোয়ার তোষার তিনি বলছেন, এটি বাংলাদেশের বাইরের কোনো জেলা নয়, তাই গোপালগঞ্জ নিয়েও অবশ্যই আমাদের দলীয় এজেন্ডা রয়েছে। তবে আমরা এই মুহূর্তে শুধু সেখানে আমাদের স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে যেখানে আমাদের স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সেসব জেলা উপজেলাতেই যাব, সেখানে আমাদের প্রার্থী ঘোষণা করা হবে। এরপর আরেকটা মজাদার কথা বলছে, এই কথাটা আমার ধারণা মান বাঁচানোর জন্য না বইলে পারে না। বলছে যে সেপ্টেম্বরে তাদের আবার চিন্তা আছে, তারা সেপ্টেম্বরে গোপালগঞ্জে আবার মানে পদযাত্রা করতে পারে। তিনি জানান গোপালগঞ্জ জেলা সহ কয়েকটি উপজেলায় আগামী সেপ্টেম্বরে 2য় দফায় পদযাত্রা করার পরিকল্পনা রয়েছে। আমার ওই যে একটা সময় বিএনপি খুব ট্রলের শিকার হইতো না, বিএনপি বলতো ঈদের পরে আন্দোলন। তো এই গোপালগঞ্জে পদযাত্রা করার এই সেপ্টেম্বর আমার ধারণা যে এনসিপি বিলুপ্ত হয়ে যাবে, সেই দিন তো বেশি দূরে না, কিন্তু এই গোপালগঞ্জে পদযাত্রা করার তার আর
স্বাদ খায়েশ কোনোদিন পূর্ণ হবে না। এই খবরেই বলা হচ্ছিল একটা জায়গায় যে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 6 জুলাই থেকে জুলাই পদযাত্রা 2026 পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে শনিবার 4 জুলাই বিকালে প্রথমে 64 জেলায় এই কর্মসূচি পালনের কথা জানান দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সাজিস আলম। তবে 1 ঘন্টা পর সংশোধিত তালিকায় জানানো হয় গোপালগঞ্জ বাদ দিয়ে আপাতত 63 জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। হঠাৎ গোপালগঞ্জকে কর্মসূচির বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গত বছর ওই জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতা হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা মন্তব্য দেখা যাচ্ছে। আলটিমেটলি ঘটনা ওইটাই, আমি যেটা বলছি সেইটাই, যে এবার ডলা খাইলে বাঁচানোর কেউ থাকবে না। হ্যাঁ, ওই ডলার ভয়ে, ডলা খাওয়ার ছেঁচা খাওয়ার ভয়ে এনসিপি তার এই কর্মসূচি চেঞ্জ করছে। এবং এই চেঞ্জ মানে আমার ধারণা, আমি এনসিপি কে সাজেস্ট করতাম যে ভাই বড়জোর তোমরা ঢাকায় করো, ঢাকায়ও লোকজন তো তোমাদের নাই, তাও ইসলামী ছাত্র শিবির বা জামাত যদি লোক সমর্থন কিছু দেয় তাহলে গোপালগঞ্জ থেকে একটু অন্তত গোপালগঞ্জের পরিবেশ থেকে তারা একটু রক্ষা পাইত। আর সারা দেশে করে মান সম্মান না ডুবানোই ভালো। সারা দেশে তাদের লোকসংখ্যা কি হবে না হবে এই সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। সারা দেশে আজকে থেকে ন্যাশনাল কমেডি পার্টি, ন্যাশনাল মানে এনসিপি, আপনারা যেটাকে জানেন যে এনসিপির জুলাই পদযাত্রা বা এরকম কিছু একটা শুরু হচ্ছে। আমি এনসিপি কে ধন্যবাদ জানাই এবং তারা এটা নিয়ে আমরা জানলাম তারা প্রেস কনফারেন্স করেছেন, 64টা জেলায় যাবেন এবং তারা আবার গিয়ে জনগণের সাথে কানেক্ট করবেন। 64টা না, শুরুতে ওনারা 64টা বলেছিলেন। কি বলেছিলেন আমরা একটু সাজিস আলমের কাছ থেকে, হ্যাঁ মনে হলো 64টার কথাই বলেছেন, কিন্তু আমরা একটু পরে পত্রিকায় দেখলাম যে তারা প্রেস কনফারেন্স করে 2 ঘন্টা পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা 6টি জেলা যাবেন না, স্পেশালি গোপালগঞ্জে যাবেন না। আমাদের আসলে স্মরণ শক্তি খুব ভালো না। অনেকেই চিন্তা করবেন যে হঠাৎ করে এই গানটা কেন তারা সেখানে যাবেন না। যারা এই কথাটা ভুলে গেছেন তাদের জন্য এখন আমরা একটু জানিয়ে রাখি, গত বছর একই সময়ে তারা জুলাই মাসে গোপালগঞ্জে গিয়েছিলেন। একটা জেনারেল ওয়াকারের জিঘাংসা মেটানোর একটা পরিকল্পনা থেকে এনসিপি সেখানে গিয়েছিল। কিভাবে জিঘাংসা মেটানোর পরিকল্পনা? কারণ খুবই স্পেসিফিক ভাবে গোপালগঞ্জকে, যেটা বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি, শেখ হাসিনার গ্রামের বাড়ি বা তাদের হোম ডিস্ট্রিক্ট, সেটার লোকজনকে উত্তপ্ত করার যত ধরনের চেষ্টা আছে সেগুলো আগে থেকে করা হয়েছে। সারা বাংলাদেশে সেটা ছিল জুলাই পদযাত্রা, কিন্তু গোপালগঞ্জের জন্য সেটার নাম করা হয়েছিল মার্চ টু গোপালগঞ্জ। মানে মার্চ টু বললেই মনে হয় যে একটা মার্চ করে যাব, আক্রমণ করবো, মার্চ টু গণভবন, মার্চ টু এগুলো আগে হয়েছে। সুতরাং তারা এক ধরনের ওয়ার ডিক্লেয়ার করে, যুদ্ধ ঘোষণা করে তারা সেখানে গিয়েছিলেন। এবং তাদের যারা সম্মতি উৎপাদন করেন, তাদের যেগুলা টেলিভিশনে বা অন্যান্য মিডিয়ায় ইউটিউবে কথা বলে থাকে, তারা বিভিন্ন সময় যে 32 গুড়িয়ে দিয়েছি, এখন টুঙ্গিপাড়া গুড়িয়ে দিব, এই আওয়াজটা কন্টিনিউ দিচ্ছিলেন। এবং মুজিববাদ খেয়ে ফেলবো, মুজিববাদ ধ্বংস করে ফেলবো, এগুলো এনসিপি নেতারা দীর্ঘদিন ধরে বলে তারপরে তারা গোপালগঞ্জ গিয়েছিলেন। এই যে তারা এত যুদ্ধাবস্থা নিয়ে গোপালগঞ্জে গেলেন, তাদের সাথে সেনাবাহিনী, পুলিশ ইত্যাদি ইত্যাদি সকল প্রশাসন মিলে গেলেন। তারপরে রেজাল্টটা কি হয়েছিল? লং স্টোরি শর্ট, আমাদের বীরপুঙ্গবদেরকে সেখান থেকে সেনাবাহিনীর স্পেশাল এপিসি বলে, এটাকে আর্মার্ড সামথিং সামথিং, মানে খুবই যুদ্ধযান, সেটাতে করে উঠে আসতে হলো। আমরা ভিডিওতে দেখলাম যে এটার মধ্যে দৌড়ে দৌড়ে আমাদের জননেতা সাজিস আলম, জননেতা হাসনাত এবং জননেতা আক্তার সাহেব দৌড়ে দৌড়ে উঠছেন এবং সেভাবে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হলো। আমরা অনেকেই হয়তো এটা দেখে আনন্দ পাবো, তৃপ্তি পাবো যে হ্যাঁ ঠিক আছে, গোপালগঞ্জে গিয়েছিলাম, মাস্তানি করতে গিয়েছিল, খুব ভালো হয়েছে, শিক্ষা হয়েছে। আসলে কি তাই? আমাদের এই কথাটা ভুলে গেলে চলবে না। এই ঘটনার প্রেক্ষিতে আমাদের জেনারেল ওয়াকার 5 দিন এই জেলাটাকে ব্লক করে রেখে নিপীড়ন চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, সেই সময় 5 জন মানুষ গোপালগঞ্জকে রক্ষা করার জন্য, টুঙ্গিপাড়াকে রক্ষা করার জন্য সেখানে প্রাণ দিয়েছেন। ওয়াকার বাহিনী এবং তার পুলিশ বাহিনী, ইউনুসের পুলিশ বাহিনী, ওয়াকারের সেনাবাহিনী সম্মিলিত আক্রমণের মুখে 5 জন মানুষ সেখানে মারা গিয়েছেন। 3 জন তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিলেন যতটুকু মনে পড়ছে, 2 জন পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন। কতজন যে আহত হয়েছেন, কতজন যে নিপীড়িত হয়েছেন, কতজন গ্রেফতার হয়েছেন, সেই কথাটা আমাদের আর মনে নাই। শুধু আমাদের মনে আছে বাংলার একমাত্র বীর, 800 বছরের মধ্যে যিনি সবচেয়ে মহান ছিলেন, আমাদের হাদি শাহমা, তার বিখ্যাত
হাদিমাদি ছিঁড়ে ফেলার স্লোগানটা তখন এই গোপালগঞ্জের উপরে ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। তারা যখন ভেবেছিলেন যে সারা বাংলাদেশ তাদের দখলে, তাদের যা ইচ্ছা তাই করতে পারবেন, গোপালগঞ্জের মতো একটা ছোট্ট জেলার সেখানকার কৃষক শ্রমিক জনতা, কিশোর যারা মারা গেছে, 18, 19, 20 বছরের কিশোর মারা গিয়েছিলেন, একজন রিক্সাওয়ালা, সেই কৃষক শ্রমিক জনতা, সাধারণ মানুষ, তাদের এই মাস্তানিকে, ওয়াকার ইউনুস এবং তাদের এই ল্যাংবোর্ডদের মাস্তানিকে সেখানে চ্যালেঞ্জ করেছিল। এবং সেই বিক্ষোভের কারণেই হাদি মাদি ছিঁড়ে ফেলার জন্য গোপালগঞ্জের তারা খুব চিৎকার চেঁচামেচি করছিলেন এবং জেনারেল ওয়াকার সেখানে নির্মম নিপীড়ন চালিয়েছেন। বছর ঘুরে এবারও তারা একই নাটক করতে সেখানে যেতে চাচ্ছিল এবং সেই নাটকটা করতে গিয়ে আমার মনে হয় সার্জিস আলম আলাদাভাবে গোপালগঞ্জের কথা বলেছেন। আমি জানি না, কোনো সাংবাদিক হয়তো জিজ্ঞেস করতে পারেন বা নিজে থেকেই গোপালগঞ্জের কথা বলেছেন। বলার 2 ঘন্টা পরে, আমার ধারণা বলার সময় খেয়াল হয় না, বলার পরে ওয়াকারকে বলেছেন যে আপনার ওই কি এপিসি গুলা রেডি করেন, ট্যাঙ্ক ম্যাঙ্ক দেন, আমরা তো গোপালগঞ্জে যাবো। বেচারা ওয়াকার হোস্টস করে এসেছেন, এখন হয়তো ভাবছেন যে এনাফ হয়েছে, আজকে ভাই আর মারতে পারবো না। অথবা আমি জানি না, সরকারে যারা আছেন, বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি হতে বলতে পারেন যে এইসব ফাজলামো আর করা যাবে না। অথবা তাদের মনে হয়েছে এইবার যদি এপিসি না থাকে, গতবার এপিসি ছিল, এইবার এপিসি সহই যদি কোনো একটা বিপদ হয়ে যায় তাহলে কি হবে? এত কষ্ট করে, এত মানে সবাই তো আর সার্জিস আলমের মতো জমিদারের নাতি না, বাকিরা তো একটু ডাইনে বায়ে করে কিছু আয় রোজগার করেছেন। তো সাদের টাকা পয়সা কি হবে যদি গোপালগঞ্জে গিয়ে আমরা নিজে মানে গোপাল হয়ে যাই? এই জন্য তারা শেষ সময় ঘোষণা দেওয়ার মাত্র 2 ঘন্টা পরে তাদের হুঁশ ফিরে এসেছে এবং তারা আরো 5টি জেলার সাথে মিলিয়ে গোপালগঞ্জকে তাদের এখান থেকে সরিয়েছেন। আমি দেখলাম কোন একটা পত্রিকায়, খুব সম্ভবত প্রথম আলো লিখেছে যে নিরাপত্তাহীনতার কথা ভেবে তারা সেখানে যাওয়া বাদ দিয়েছে। আমি মনে করি এনসিপির নেতারা একটা দায়িত্বশীল কাজ করেছেন। তারা নিজের নিরাপত্তা, নিজে বাঁচলে বাপের নাম, তারপরে মানে নিজে বাঁচলে ওয়াকারের নাম না, নিজে বাঁচলে নিজের বাপের নাম, ওয়াকারের নাম আপনাদের মনে না রাখলেও চলবে। সেই ক্ষেত্রে তারা এটা বুদ্ধিমানের মতো কাজ করেছেন এবং তারা এই যে উস্কানিটা দিতে যাচ্ছিলেন এবং সেই উস্কানিটা যে বা যারাই এটাকে ইন্টারফেয়ার করে থাকুন, সরকার করে থাকুক, নিজেদের দলের কেউ করে থাকুক, শুভবুদ্ধির উদয় হোক অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হোক, তারা একটা দায়িত্বশীল কাজ করেছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই টেলিভিশনের টক শোতে প্রকাশ্যে এবং মানে অন্যান্য সোশ্যাল মিডিয়া ইনক্লুডিং ইউটিউবে অনেক উগ্র ডানপন্থী জামাতপন্থীরা বলেন যে আমরা পরবর্তীতে টুঙ্গিপাড়া ভেঙে পড়বো। আমি কয়েকদিন আগেও দেখেছি ওই যে টিকটিকি ব্যারিস্টার একটা আছে, কে জানো, ও আবার গিয়ে টুঙ্গিপাড়ায় হামলা করবো। টুঙ্গিপাড়ায় হামলা করার মতো ক্ষমতা শক্তি তাদের হয়তো আর নেই। সেটা যে নেই এটার কারণ হচ্ছে গত বছর গোপালগঞ্জের মানুষ সাহসের সাথে, দৃঢ়তার সাথে এটা প্রতিরোধ করেছে। গোপালগঞ্জ ছিল একটা বিশাল প্রতিরোধ। গোপালগঞ্জে এক ধরনের নীরব গণহত্যা চলিয়েছে, কিন্তু তারপরে গোপালগঞ্জ রুখে দাঁড়িয়েছে এবং সেটা যে 1 বছর পরে এনসিপির মনে আছে সেটা তাদের জন্য ভালো। এবং ভবিষ্যতে আরও কেউ যদি টুঙ্গিপাড়া গুড়াতে যান তারা যেন এই পরিণতির কথাটা মনে রেখে যান যে সব সময় এপিসি বা হেলিকপ্টার দিয়ে তাদেরকে হয়তো উদ্ধার করা যাবে না। আমি এনসিপি নেতাদের সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার শুভকামনা করি এবং আমি আশা করি তারা দায়িত্বশীল বক্তব্য দিবেন। বিভিন্ন জায়গায় গিয়ে যে তারা যন্ত্রণা তৈরি করেন, পাবলিক নিউসেস তৈরি করেন, এগুলো থেকে 1 বছর বয়সটা ওনাদের বেড়েছে, একটু হয়তো দায়িত্বশীল আচরণ করবেন বলে আমি আশা করছি। যেমন ধরেন কোনো কাজ নাই, কর্ম নাই, কি হলো গিয়ে কক্সবাজারে গিয়ে, মানে এখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার এলাকায় গিয়ে তার নামে আজে বাজে গালাগালি হাবিজাবি করেছেন। তো তারপরে কি হলো, সালাউদ্দিন সাহেবকে কিন্তু তার লোকজনকে দিয়ে ব্যারিকেড দিয়ে এই যন্ত্রণাকে কক্সবাজার পার করে দিতে হলো। আমরা ঢাকায় দেখলাম মির্জা আব্বাসের মতো একজন লোক, যাকে আমি অন্তত পক্ষে আমরা আমাদের ছোটবেলা কিশোরবেলা দেখেছি, তারা এরশাদ বিরোধী আন্দোলনে তখন অনেক ইয়াং ওনারা ছিলেন, ঢাকার মেয়র ছিলেন, পরবর্তীতে তার এলাকায় তিনি একজন সম্মানিত ব্যক্তি দীর্ঘদিন ধরে, তাকে নিয়ে ক্রমাগত উত্তক্ত করা, ট্রল করা। আমি বলছি না যে রাজনীতিতে আপনি প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু বলবেন না, প্রতিপক্ষের বিরুদ্ধে বলবেন, নির্বাচন করবেন, কিন্তু তা ছিল না। একেবারে ওই যে ছাগল চোর একটা আছে, আসিফ নজরুলের ছাগল চুরি করে নাসিরউদ্দিন পাটোয়ারি ক্রমাগত প্রতিটি কথা এই লোকটাকে ট্রোল করতে করতে এই বয়োবৃদ্ধ লোকটাকে একেবারে মানসিকভাবে অসুস্থ করে ফেলেছে এবং উনি দীর্ঘদিন ধরে এখন বাইরে চিকিৎসা নিচ্ছেন, শুনলাম ভালো আছেন। কিন্তু এই যে মানুষকে উত্তক্ত করা, মানুষকে যন্ত্রণা করা, মানে রাজনীতি করা এক কথার, পাবলিক নিউসেন্স তৈরি করার যে একটা টেন্ডেন্সি এই ন্যাশনাল সিটিজেন পার্টি বলতে, না যাই হোক, ওই ন্যাশনাল কমেডি পার্টি বলে না যাই বলেন, তাদের যে আছে, এইটা যেন তারা এইবারও না করেন। কারণ দেশটা এক ধরনের শান্তি এবং স্থিতিশীলতার ভিতর দিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আছে। লোকজন টায়ার্ড, এক্সস্টেড, অর্থনীতির অবস্থা খুব চ্যালেঞ্জের, লোকজন চাচ্ছে এই সময় এই ধরনের উস্কানি তারা যাতে আর না দেন তাদের এই পদযাত্রা এই গোটা জুলাই মাস ধরে, সেটাই তাদের কাছ থেকে আশা করবো। এবং এই দায়িত্বশীলতা যদি তারা
পালন করতে ব্যর্থ হন। কক্সবাজারে সালাউদ্দিন সাহেব তাদেরকে উদ্ধার করে দিতে পারেন, গোপালগঞ্জে ওয়াকার তাদেরকে উদ্ধার করে দিতে পারেন, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে তাদের বড় দাদা ডক্টর ইউনূস এবং তার সরকার এখন সরকারে নাই। হয়তো বিএনপি গোটা বাংলাদেশের সেই পরিমাণ নিরাপত্তা তাদেরকে দিতে পারবে কিনা আমার সন্দেহ, এবং সাধারণ মানুষের সাহস অনেক বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় গিয়ে তারা যদি এখন ধরেন ক্ষমতাসীন বিএনপি আছে, ভাই তাদের তো পাওয়ার এখন অনেক বেশি। আপনি যদি সালাউদ্দিন সাহেবের মতো অন্য জায়গায় গিয়ে আরেকটা মন্ত্রীর নামে কিছু বলেন, আপনারা যে এপিসি চড়ে ফেরত আসতে পারবেন বা পাহারা দিয়ে ফেরত আসতে পারবেন, হেলিকপ্টার দিয়ে ফেরত আসতে পারবেন, এই নিশ্চয়তা কিন্তু নাই। সুতরাং দায়িত্বশীল আচরণ করুন, দেশকে শান্তি রাখুন, এটা আশা করি। এবং গোপালগঞ্জ মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ এটা আপনাদের নিরাপত্তার জন্য ভালো, এবং ভবিষ্যতে আরো অনেকগুলো গোপালগঞ্জ যা হবে সেগুলো এড়িয়ে চলাটা আপনাদের বুদ্ধিমানের কাজ। প্রিয় দর্শক, আজকে শেষ করার আগে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি গোপালগঞ্জের সেই 5 শহীদকে, যারা তাদের প্রাণের বিনিময়ে তাদের জেলার সম্মান রক্ষা করেছিলেন। যে জেলায় বহিরাগতরা গিয়েছিলেন আক্রমণ করার জন্য, মার্চ টু গোপালগঞ্জ বলে তারা রুখে দাঁড়িয়েছেন, এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। আমি জানি না আওয়ামী লীগের যে নেতারা আছেন তারা এই 5 শহীদ পরিবার এবং অন্যান্য আহতদের খোঁজখবর নিচ্ছেন কিনা। যদি না নিয়ে থাকেন, আমি এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই কাজটা করুন। সাধারণ মানুষ অকাতরে আপনাদের জন্য প্রাণ দিবে, কিন্তু আপনারা দায়িত্বশীলভাবে যদি সেটাকে মূল্যায়ন না করেন, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক অবস্থা হবে, এবং সেটা আপনাদের জন্য কোনো শুভ ফল বয়ে আনবে না। ভাই সোহেল তাজ, আপনি কি পিনাকি হতে চান? আপনার বোন তো পিনাকি হতে চেয়েছে, পেরেছে? পিনাকি হতে চাইলেই হতে পারবেন? সবসময় কি পিনাকি হওয়া যায়? পিনাকি তো একজন হয়। আর যদি পিনাকি হতে না চান, অথবা পিনাকি হওয়া যদি আপনার পক্ষে সম্ভব না হয়, এবার থামুন। আপনি বলবেন আমি তো সত্য বলতে চাই। আরে মিয়া, কত লোক কত সত্য লুকিয়ে রেখেছে, আপনি সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেছেন? উন্মাদ কোথাকার। হ্যাঁ, এটা সত্য, আমরা এটা সবাই স্বীকার করি যে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমেদের মধ্যে যে দূরত্ব দেখা গেছে, সেটা আমাদের জন্য সুখবর ছিল না, আমাদের জন্য ভালো হয়নি সেটা, এটা তো সবাই স্বীকার করে। কিন্তু রাজনীতির ইতিহাসে কি এই ধরনের ঘটনা কি প্রথম? অনেক ঘটনা আছে। ট্রটস্কির নাম জানেন? রুশ বিপ্লবের অন্যতম নেতা। কোথায় গেছেন উনি? কোথায় মারা গেছেন? এগুলো হয়, এইসব ট্র্যাজেডি মেনে নিতে হয়। কিন্তু তারপরে আপনার মা তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল। শেখ হাসিনা আপনাদের প্রতিটা ভাই বোনকে, কেউ জঙ্গি, কেউ হিরোইনছি, কেউ মাদক নেয়, তারপরও সবগুলোকে তুলে এনেছে না? হ্যাঁ, ফ্লোর থেকে তুলে আপনাদের মন্ত্রী এমপি বানিয়েছে না? শেখ হাসিনার কোনো দোষ দিতে পারবেন? তারপরও আপনার এত খায় শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করতে হবে, জয়কে নিয়ে কটূক্তি করতে হবে, আওয়ামী লীগকে নিয়ে এখন আপনার ক্ষোভ ঝাড়তে হবে। কি পেয়েছেন আপনি? পিনাকি বেঁচে গেছে ফ্রান্সে গিয়ে, আপনি তো আমেরিকায় গিয়ে বাঁচতে পারবেন না, কারণ পিনাকির মতো এত অসভ্য আপনি হতে পারবেন না। পিনাকির মতো এত ধুরন্ধর চালবাজ আর সেই মেধাও আপনার নাই। আপনার তো বিড়ি, সিগারেট, গাঁজা খেয়ে আপনি আপনাকে ধ্বংস করেছেন। নার্ভাস সিস্টেম ধ্বংস হয়ে গেলে সেটা কি ইয়েতে গিয়ে ঠিক করা যায়? আপনি যেভাবে ঠিক করার চেষ্টা করছেন, ব্যায়াম করে ঠিক করা যায়? ওটা করা যায় না। আপনার চোখ মুখ দেখলে বোঝা যায় আপনি একটা উদ্ভ্রান্ত, একটা হিরোইন যুবক। যুবক তো আর নাই, এখন তো বুড়ো হয়ে গেছে। আপনার পিনাকির স্বাস্থ্যও নাই, পিনাকির মেধাও নাই। হ্যাঁ, পিনাকির একটা যোগ্যতা আপনার আছে, পিনাকি হিন্দুর ছেলে, এই জন্য জামাতে গিয়ে ওর যা করছে এটার মূল্য পেয়েছে। একই ব্যাকগ্রাউন্ডে আপনার আছে। আপনি তাজউদ্দিনের ছেলে, এটা জামাতের কাছে অনেক বড় একটা দামি জিনিস, আপনি যদি ওদের কাছে যান। কিন্তু পিনাকির সমান যোগ্যতা দেখাতে পারবেন? পারবেন তো না। তাহলে ভাই বাদ দেন, নিজের কথা চিন্তা করেন। আমরা প্রায় ভাবতাম যে আপনি হয়তো আপনাকে আবার আমরা আওয়ামী লীগে দেখব, এসব আমরা ভেবেছি। হ্যাঁ, কিন্তু আপনি যেই অবস্থা করছেন, আপনি কিন্তু সব সীমা ছেড়ে গেছেন। আপনার বোন সেই মিশরে গিয়ে মৌলবাদী বিয়ে করে আগেই শেষ হয়ে গেছে। আপনি বাংলাদেশে বসে বর্তমানে যে অরাজকতা চলছে,
আওয়ামী লীগের প্রতি যেই অন্যায় চলছে সেগুলা চোখে দেখছেন না। আপনি এখনো শেখ হাসিনার দোষ দেখছেন। আপনি জয়কে বিচার করার কোনো যোগ্যতাই তো আপনার নাই। সোহেল তাজউদ্দিনের ছেলে হয়তো হিরোইন হয়েছেন মিয়া, লজ্জা করে না? জয় কি হিরোইন খেয়েছে? জয় গাঁজা খেয়েছে? জয়ের মতো মেধাবী হতে পেরেছেন? অসভ্য কোথাকার। জয়কে নিয়ে কথা বলা আপনার শোভা পায়? জয়ের কথা শুনেছেন? জয়ের মতো গণতান্ত্রিক মানসিকতার মানুষ বাংলাদেশে তো একজনও নাই। আপনি এখন যার সুখ্যাতি করতে চাচ্ছেন সেই তারেক রহমান, উনি কি গণতন্ত্র বোঝেন? গণতন্ত্র কি এই যে দেশের 50% মানুষকে নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচনে তেরে এসে সারা বাংলাদেশের নেতা হয়ে গেছে এমন ভাব দেখানো? তারেক রহমানের পেছনে কি মুক্তিযুদ্ধের শক্তি আছে? নাই তো। কোন মরিচিকার পেছনে ঘুরেন? আপনার তো আমসালা কোনোটাই নাই সোহেল তাজ, কোনোটাই নাই। ইউনুস দিচ্ছে লাথি, ইউনুসের লেজুর বৃত্তি করেছেন, ইউনুসের লাথি খেয়েছেন, জঙ্গিদের লাথি খেয়েছেন। আপনার বাপের নামে কি রাস্তাঘাট ছিল সেগুলোও মুছে ফেলা হয়েছে। কোথায় পার্কটার কাছে কিচ্ছু থাকবে না তো। আওয়ামী লীগ না আসলে তাজউদ্দিনের নামও তো থাকবে না বাংলাদেশে। যে তাজউদ্দিনের নাম নিয়ে নিয়ে এই ধরনের অসভ্যতা করতেছেন, কিচ্ছু থাকবে না তো। আওয়ামী লীগ এসে তাজউদ্দিনকে পুনরুদ্ধার করলেই কেবল সোহেল তাজ আপনারা আবার তালে বড় হতে পারবে। কেন ভাই এমন নির্বুদ্ধিতা করেন? গাঁজা, হিরোইন এগুলা খেলে নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, মানুষ সঠিকভাবে চিন্তা করতে পারে না। কিন্তু আপনার সেগুলা তো এই পর্যায়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে হয় না। আপনাকে তো পুরো শয়তান মনে হচ্ছে। শয়তানি বাদ দেন। বাদ যদি না দেন, সাজা কিন্তু পাবেন, কঠোর সাজা। এই সাজাগুলো অনেকের জন্য রেডি হচ্ছে। আপনার জন্য পুরস্কার যেমন দ্বিগুণ, আপনার জন্য বাংলাদেশে মন্ত্রী হওয়া যেহেতু যেমন খুব সোজা, তাজউদ্দিনের ছেলে হিসাবে মন্ত্রী হয়ে গেছেন। আপনার মতো অর্বাচিতকে তো মন্ত্রী করা উচিতই হয়নি। ঠিক আপনার মতো ওই ব্যাকগ্রাউন্ডের লোকজনের ধ্বংস হয়ে যাওয়াও খুব সোজা। আমরা তাজউদ্দিনকে যেমন সম্মান করি, আপনাকে সেই পরিমাণ ধিক্কার জানাই। তবে ধিক্কারে বোধহয় আপনার পরিণতি শেষ হবে না, এর চেয়েও কঠোর কিছু আপনার জন্য অপেক্ষা করুন। বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগকে নিয়ে সরকার উপর মহল থেকে বক্তব্য দেওয়ার হিড়িক পড়েছে। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইসিটির চিফ প্রসিকিউটর, দুজনেই আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের জন্য আইনি ও বিচারের পথে হাঁটার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন। গত 2 বছর ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপির সিনিয়র নেতাদের মন্তব্যগুলো পর্যালোচনা করলে দেখা যাবে এই নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির অবস্থান রোলার কোস্টার রাইড বা ব্রিটিশ ওয়েদারের মতো পরিবর্তিত হয়েছে। বিএনপির একসময় রাজনৈতিক সহযোগী জামাতের অবস্থান ছিল একই রকম। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করে নিষিদ্ধের কথা তুলছেন সরকারের প্রভাবশালীরা? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বছরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এবং সেটি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে প্রচারের পর সরকারের শীর্ষ মহলের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দেওয়া শুরু হয়েছে। তাহলে কি বিষয়টি সরকারের কাউন্টার অ্যাটাক? বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল ঠেকাতেই সরকারকে ঘোষণা দিয়ে সেনাবাহিনী নামাতে হয়েছে। এমন পরিস্থিতিতে দলটি নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের শীর্ষ মহলের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। বিস্ময়কর হলেও সত্যি, দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষেধাজ্ঞা নিয়ে প্রায় 20 মাস আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন, আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 5 জুলাই ঠিক একই রকম বক্তব্য দিয়েছেন। সে কারণে প্রশ্ন উঠেছে, বিএনপি কি শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে জামাতের মতামতকে অনুসরণ করছে, নাকি ইউনূসের ঘোষণাকে বাস্তবায়িত করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চাইছে বিএনপি? তার চেয়েও বড় প্রশ্ন তুলেছে আইন বিশেষজ্ঞরা। তারা প্রশ্ন তুলেছেন, কোন আইনে আওয়ামী লীগের বিচার হবে তা স্পষ্ট নাই। এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছেন, আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকে নিষিদ্ধ করা মুখের কথার কাজ নয়,
2024 সালের 30 অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তখনকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। তারপর থেকে ইউনূসের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বহু নাটক হয়েছিল। ইউনূসের সমর্থকরা যমুনার সামনে গিয়ে শোডাউন করার পর গত বছরের 12 মে সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। তার আগে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সন্ত্রাস বিরোধী আইনটিতে নতুন 2টি ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। এরপর বিএনপি ক্ষমতায় এসে সে অধ্যাদেশটি সংসদে পাশ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে। কিন্তু ইউনূসের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একমাত্র ইউনূস সমর্থক এনসিপি ও বৈষম্য বিরোধীরা সবসময় সরব ছিল। বিএনপি ও জামাতের নেতাদের বক্তব্য ছিল ব্রিটিশ ওয়েদারের মতো। তারা সকালে বলতেন কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা নন, বিকেলে বলতেন নিষিদ্ধ চান। 2025 সালের 24 মার্চ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল টু ব্যান অর নট টু ব্যান, আওয়ামী লীগের বিষয়ে যার যে অবস্থান। এই রিপোর্টটিতে বলা হয়েছে তখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান এক ধরনের রোলার কোস্টার রাইডের মতো পরিবর্তিত হয়েছে। 2024 সালের 3রা সেপ্টেম্বর পিটিআই এর সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ থেকে বিরত রাখা বা এটিকে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর হবে। ওই বছরের 25 সেপ্টেম্বর এবং 3রা অক্টোবর 2 দফায় মির্জা ফখরুল একই কথা বলেছিলেন। 25 অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছিলেন, বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাসী নয়। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, আওয়ামী লীগ আর তার বর্তমান নাম ব্যবহার করে রাজনীতিতে থাকতে পারবে না। শেষ পর্যন্ত গত বছর যখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, সেই সিদ্ধান্তে বিএনপি আনন্দ প্রকাশ করেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি দল নিষিদ্ধের বিপক্ষে একাধিকবার দেশীয় বিদেশে সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি অন্তর্বর্তী সরকারের এই নিষেধাজ্ঞার পক্ষে বিবৃতিও দিয়েছিলেন। যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের মাত্র একদিন আগে বিএনপি নেতা মঈন খান বলেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির বক্তব্যের বিষয় নয়। অন্যদিকে 2024 সালের 22 নভেম্বর কুষ্টিয়ার মেহেরপুরে এক অনুষ্ঠানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন, জামাত কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়। অবশ্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান 2025 সালের 3রা জানুয়ারি বলেছিলেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধই নয়, তাদের সব অপকর্মের বিচার চায় জামাত। বিএনপি ও জামাত সমর্থক ইউনূস সরকার তখন ক্ষমতায় ছিল। শেষ পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক সমালোচনাকে তোয়াক্কা না করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া সেই অর্থে ইউনূসের সরকার কিছুই করতে পারেনি। আর বিএনপি ক্ষমতায় এসে সে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েক মাসে প্রতিদিনই দেশের কোনো না কোনো অঞ্চলে মিছিল করেছে। এর মধ্যে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের অনেক জায়গায় বড় ধরনের শোডাউন করেছে দলটি। যদিও দলটির বেশিরভাগ নেতাকর্মী হয় জেলে, না হয় মামলা আর নির্যাতনের ভয়ে ঘর ছাড়া, দলটির বহু সিনিয়র নেতা আছেন দেশের বাইরে। বিএনপি সরকারের পক্ষ থেকে দলটির এসব মিছিলকে প্রথমে পুলিশি তৎপরতায় ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। যদিও গত সংসদ নির্বাচনের আগে প্রকাশ্যে বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট চেয়েছেন, নির্বাচনে জিততে সহায়তাও চেয়েছিলেন। দলটির মিছিল ও শোডাউনের তৎপরতা বাড়লে গত 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকার 8 দিনের জন্য সেনাবাহিনীকে ব্যারাক থেকে ফিরিয়ে আনে। এরপর গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও এই বছরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। ওই সাক্ষাৎকারটি রয়টার্স ও এএফপিতে প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশের বাইরে 97টি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
সরকার একাধিক সূত্র বলছে এই সাক্ষাৎকারটি সরকার ও বিএনপি শীর্ষ মহলকে ভাবিয়ে তুলেছে। দেশের সবখানে শেখ হাসিনার এই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি থাকলেও সরকার শীর্ষ মহল থেকে এটি নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত 4 জুলাই রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নেই, দোষ স্বীকারের মানসিকতাও নেই, উল্টো বিদেশে বসে তারা বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বিচারের কাঠগড়ায় নেওয়া হবে। এর পরদিন বিষয়টি নিয়ে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ আমলে প্রণীত আইনে দলটি নিষিদ্ধ হতে পারে। তার মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সন্ত্রাস বিরোধী আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধ ও সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে আওয়ামী লীগের প্রণীত আইনের বিধান অনুযায়ী দলটি নিষিদ্ধ হতে পারে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। দর্শক, পুরাতন তথ্য ঘেঁটে দেখা গেছে আওয়ামী লীগের তৈরি করা আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শাস্তি দেওয়ার কথা প্রথম বলেছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি 2024 সালের 13 অক্টোবর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামাতের রুকন সম্মেলনে প্রথম এই কথা বলেছিলেন। ওই দিন তিনি বলেছিলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনে যেসব কালা কানুন ও আইন তৈরি করা হয়েছিল সেই আইন দিয়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। এর 1 সপ্তাহ পর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, তিনি বাংলাদেশের শেখ হাসিনা ও আওয়ামী লীগের অস্তিত্বই রাখবেন না। সম্প্রতি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সূত্র ধরে আইসিটির চিফ প্রসিকিউটরের মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের জন্য বর্তমান বিএনপি সরকার 20 মাস আগে জামাতের আমির এবং ইউনূসের সেই চাওয়া পূরণের পথে হাঁটছে? বিএনপির সিনিয়র নেতাদের একটি অংশ মনে করেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কাউন্টার অ্যাটাক ছাড়া আর কিছুই নয়। কারণ অন্তর্বর্তী সরকার আমলে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছিল দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। কিন্তু তখন আন্তর্জাতিক পক্ষগুলোর শক্ত অবস্থানের কারণে ইউনূস সরকারকে পিছু হটতে হয়েছিল। তখন এটি নিয়ে আর কোনো কাজ হয়নি। এখন যদিও আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু আইসিটির একাধিক সূত্র বলছে এই মুহূর্তে সরকার উপর মহলের নির্দেশে 2013 সালের 5 মে হেফাজতের কর্মসূচি ঘিরে হত্যা মামলা নিয়ে বেশি ব্যস্ত তদন্ত দল। আগামী কয়েক মাসের মধ্যে 10টি মামলায় আইসিটির প্রসিকিউশন টিম চার্জশিট দেওয়ার জন্য একটি প্রায়োরিটি লিস্ট ঠিক করেছে। এসব মামলার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নেই। আবার সাবেক কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে আইসিটিতে বিচারাধীন কয়েকটি মামলায় ওঠা গুরুতর অভিযোগ তদন্তে বাংলাদেশে আসতে চায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউর প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর কাজ করছে। সূত্রগুলো বলছে, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ শুরু হয়নি। বিএনপি নেতাদের একটি অংশ মনে করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনার ঘোষণাকে মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে একটি পাল্টা তীর ছুড়ে দেওয়া হয়েছে। এটি নিয়ে কয়েকদিন আলোচনা চলবে। জুলাই যেহেতু আন্দোলনের মাস হিসেবে পালিত হচ্ছে, এই মাসে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলবে জামাত ও এনসিপি। সে কারণে আগে ভাগেই সরকারের পক্ষ থেকে এমন তীর ছুড়ে দেওয়া হয়েছে। বিএনপির একজন সিনিয়র নেতা প্রসঙ্গক্রমে গত জানুয়ারিতে টাইম ম্যাগাজিনে প্রকাশিত তারেক রহমানের সাক্ষাৎকারের কথা তুলে ধরেছেন। সেই সাক্ষাৎকারে দল নিষিদ্ধের বিরুদ্ধে তারেক রহমান বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কি। বিএনপির নেতারা বলছেন যে আইনগুলোর কথা বলা হচ্ছে সে আইনগুলোতে প্রথমে নিষিদ্ধ করতে হয় জামাত ইসলামীকে। এর মধ্যে এই আলোচনা একাধিকবার হয়েছে।
সংসদে পাশ করা আইনে জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী দল এবং দলটির বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ এরই মধ্যে প্রমাণিত হয়েছে। সেই দলটিকে সংসদে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দীর্ঘমেয়াদে রাজনীতিতে বিএনপির অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে এমন আশঙ্কা দলটির সিনিয়র নেতাদের মধ্যে আছে। আবার 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো নৃশংস ঘটনার জন্য ভবিষ্যতে যে কোনো সময় বিএনপিকেও যে কেউ আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। এদিকে দেশ রূপান্তরের এক সংবাদে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিকের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, কোন আইনে কিভাবে আওয়ামী লীগের বিচার করা হবে সেটি অস্পষ্ট। তিনি মনে করেন প্রতিটি কোনো দলকে বিচারের মুখোমুখি করা ও আদালতের সামনে নিষিদ্ধ করার নজির নেই। অন্যদিকে আদালতের মাধ্যমে রাজনীতিতে সুদূর প্রসারী বিপজ্জনক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান দেশ রূপান্তরকে বলেছেন, আওয়ামী লীগের মতো শক্তিশালী একটি দলকে বিচারের মুখোমুখি করা, নিষিদ্ধ করা মুখের কথায় হয়ে যাবে না। এর জন্য যথেষ্ট গ্রাউন্ড ওয়ার্ক করা প্রয়োজন, জনমত গড়ে তোলা দরকার। সেগুলোর কোনোটি এ পর্যন্ত করা হয়নি। এমন কিছু ঘটনা ঘটে যেটি সবকিছু বাইরে আসে না, ভেতরে ভেতরে সেটি নিয়ে আরো অনেক ধরনের অঙ্ক তৈরি হয়, নানান কিছু তৈরি হয় যা সেনাবাহিনীর ভিতরেই থাকে, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে যারা সম্পৃক্ত এখন যারা কর্মরত আছেন কিংবা সাবেক, তাদের অনেকের মধ্যে সেগুলো আবার আদান প্রদান হয়, তথ্যগুলো কিছু বের হয়, কিছু বের হয় না। কিন্তু সেনাবাহিনী যেহেতু একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত, কিন্তু মাঝে মধ্যেই সেই সুশৃঙ্খল পরিস্থিতি থেকে তারা বাইরে চলে যায়, ভেতরে নানান বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যার প্রভাব বাইরেও চলে আসে, এবং এগুলো নিয়ে নানান ধরনের উৎকণ্ঠা তৈরি হয় এবং তারও প্রভাব সরকারের উপরে পড়ে, রাষ্ট্রের উপরে পড়ে, এমনকি সাধারণ মানুষের উপরেও মাঝে মধ্যে পড়ে থাকে। আর সবকিছু মিলিয়ে সেনাবাহিনীর একেবারে উচ্চ পদস্থ যারা কর্মকর্তা তারা খানিকটা তটস্থ হয়ে পড়ে। ঠিক তেমনি একটি ঘটনা খুব সম্প্রতি ঘটলো, সেটি হচ্ছে যে আমরা অনেকেই জানি 2024-এর 5ই আগস্টের পরে নতুন প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভিতরে যেমন নানান ভাবে ওঠানামা করেছে, সেনাবাহিনীর ভিতরে যারা আওয়ামী লীগের পক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, সেটা যেমন তারা যেমন খুব কোণঠাসা হয়ে পড়েছিল, তাদের বড় একটা অংশকে গ্রেপ্তার করা হয়েছে, তারা অনেকে কারাগারে আছেন, আবার যারা ধরা পড়েননি বা গ্রেপ্তার হয়নি তারা বাইরে আছেন, এবং ভেতরেও চাকরিতেও কিন্তু এখন বড় একটা অংশ রয়ে গেছে, তারা যে একদম তাদেরকে বের করে দেওয়া গেছে শত চেষ্টার পরে তেমনটা নয়। অন্যদিকে যারা স্বাধীনতা বিরোধী পক্ষের সঙ্গে যুক্ত কিংবা আওয়ামী লীগ বিরোধী যারা আছেন, অর্থাৎ বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক মতাদর্শের যেই সেনা কর্মকর্তারা কিংবা সৈনিকরা আছেন, তারাও কিন্তু ভিতরে আছেন এবং তারা আপনাদের সবার চোখের সামনে ভাসবে 2024-এর 5ই আগস্ট যেই সেনা কর্মকর্তারা বা সৈনিকরা খুব উল্লাস প্রকাশ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙচুর করেছে, সেটা কিন্তু সবার নজরে আছে। এর বিপরীত দিকে আরেকটি ঘটনা 5ই আগস্টের পরপরই ঘটতে শুরু করে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে যেই সেনা কর্মকর্তা কিংবা সৈনিকরা বিভিন্ন অভিযোগের কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ বিভিন্নভাবে চেষ্টা করেছে বিভিন্ন বিদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত হতে, সরকারের বিরুদ্ধে নানান ধরনের তৎপরতায় লিপ্ত হতে, কেউ কেউ জঙ্গি তৎপরতায় সরাসরি সম্পৃক্ত হয়েছিলেন, এবং আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে নানান সময় কিছু পদক্ষেপ নিতে পেরেছিল। কিন্তু এর বড় একটি অংশ যারা পুরো আওয়ামী লীগের সময়ে আর চাকরিতে ফেরত যেতে পারেননি,
5ই আগস্টের পরে এই অংশটা তারা তৎপর হয়ে ওঠে, তারা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য নানানভাবে তৎপরতা চালায়, নানান প্রক্রিয়া চালায়, কিছুটা আইনগতভাবে, আবার অনেকটা তারা ভিতরে ভিতরে। তো এই যে আইনগতভাবে যারা চেষ্টা করছিল এবং সরকারের সঙ্গে অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের সঙ্গে হাত মিলিয়ে যারা আবার চাকরিতে ঢুকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল, এমনতর 733 জন আবেদন করেছিল সেনাবাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে। তাদেরকে বলা হয়েছিল যে তোমরা আবেদন করো তোমাদের চাকরি ফেরত দেওয়ার জন্য, আমরা সেগুলো বিবেচনা করব। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বছরের 5 ফেব্রুয়ারি সেনাবাহিনীর জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং এই প্রজ্ঞাপনে বলা হয় যারা চাকরিচ্যুত হয়েছে 2009 থেকে 2024 পর্যন্ত তাদেরকে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা হবে। সে অনুযায়ী 733 জন আবেদন করেছিল। এগুলো গত এই ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তারা যাচাই বাছাই করে এর মধ্যে 145 জনকে চাকরি ফিরিয়ে দেয়া কিংবা তাদের সুবিধা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। আপনাদের সবারই নজরে আসছে মাত্র 3-4 দিন আগে, অর্থাৎ গত জুনের শেষ দিকে এই যে গোলাম আজমের পুত্র আজমি, তাকে ভূতাপেক্ষ হিসেবে তার চাকরি ফিরিয়ে দেওয়া, তার সম্মান, তাকে প্রমোশন দেওয়া হয়েছে এবং 1 কোটি টাকার বেশি আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি মাসিক যে বেতন ভাতা ইত্যাদি ইত্যাদি এগুলো তো পাবেনি। এবং এরকম 4 জনকে ভূতাপেক্ষা চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের সম্মান, তাদের পদাধিকার বিভিন্ন কিছু হিসেব করে পুষিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগের যে প্রমোশন দেওয়া হয়েছে এরকম আছে 4 জন। বাকি যে 141 জন, এই 141 জনকে সেনাবাহিনী তাদের চাকরি ফিরিয়ে দিয়েছে, কিন্তু সেটা তাদের অবসর, তাদেরকে যে বরখাস্ত করা হয়েছিল সেনাবাহিনী থেকে, সেই বরখাস্তের আদেশটি তারা প্রত্যাহার করে সেই জায়গায় স্বাভাবিক অবসর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে দেখানো হয়েছে, তারা যথাযথ সুযোগ সুবিধা পাবে। তো এখন এই যে 141 এবং 145 জনকে যে সরকার সেনাবাহিনী যে আমলে নিয়েছে, বাকি বড় অংশ মানে 588 জন তারা কোনো কিছুই এখন পর্যন্ত পাননি। এই 588 জন যখন জানতে পারলেন তাদের আবেদন বিবেচনা নিয়েও তাদেরকে চাকরিতে বহাল করার বা তাদের সুবিধা দেওয়ার কোনো প্রক্রিয়ায় তাদেরকে নেওয়া হয়নি, এর পরপরই গত এই সপ্তাহখানেকের মধ্যে তারা রীতিমতো ফুঁসে উঠতে শুরু করেছেন। তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৈঠক করেছেন এবং বিভিন্ন তৎপরতা তারা শুরু করেছেন। এবং এই তৎপরতার খবর যখন আবার সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে খুব জরুরি ভিত্তিতেই তাদের উপরে বিশেষ নজরদারি শুরু করেছে যে এই সুবিধা বঞ্চিত যেই সেনা কর্মকর্তারা, তাদের এই 588 জনের মধ্যে অনেকে আছেন কর্মকর্তা, আবার আছেন কিছু সংখ্যক সৈনিক এবং সশস্ত্র বাহিনীর, তারা সেনাবাহিনীর, তারা নৌবাহিনীর, বিমান বাহিনীর বিভিন্ন ফোর্সের মধ্যেই তারা আছেন। তো ছিলেন এই 588 সাবেক সেনা কর্মকর্তা এবং সৈনিক, তারা যাতে একজোট হয়ে বড় কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে কিংবা করছে কিনা, এই জন্য তাদের উপরে বিশেষ নজরদারি ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তাদের গতিবিধি প্রত্যক্ষ করা হচ্ছে এবং তাদের পিছনে লোক লাগানো হচ্ছে। এজেন্সি ডিজিএফআই প্রতিদিন তাদেরকে ফলো করছে, তারা কোথায় যায়, কে কোথায় কি করছে সবকিছু। কিন্তু এর মধ্যেও এই সাবেক সেনা কর্মকর্তা এবং সৈনিকরা বসে নেই,
তারা কেউ কেউ বিষয়টিকে একটু নমনীয়ভাবে বা আরো একটু অপেক্ষা করার পক্ষে থাকলেও উচ্চ পর্যায়ের কয়েকজন যারা আগেও খুব সক্রিয় ছিলেন, এখন তারা নতুন করে সংঘবদ্ধ হয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। তারা যে কোনো পরিস্থিতি তারা তৈরি করতে পারেন যে কোনো সময়, কারণ তারা এই ইস্যুটিকে এমন একটি ইস্যু হিসেবে দেখছে যে আমার সঙ্গে দুজন সাবেক এই সেনা কর্মকর্তার এই পর্যায়ে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা পরিষ্কার করে বলেছেন যে তারাও বঞ্চিত হয়েছিলেন, তাদেরকে আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু তারা সুযোগ সুবিধা পাননি। অথচ এই যে স্বাধীনতা বিরোধী গোলাম আজমের পুত্র আজমি এবং আরো যে 2-3 জনকে চাকরি ফিরিয়ে দেওয়া হলো এবং বিপুল পরিমাণ টাকা দিয়ে তাদের বেতন ভাতা দিয়ে ভূতপক্ষভাবে, এইটা তাদেরকে ক্ষুব্ধ করেছে, প্রচন্ড রকম ক্ষুব্ধ করেছে। তারা এইটি মেনে নিতে পারছেন না। 2 জন সেনা কর্মকর্তা আমাকে বলেছেন তাদের এখন যেই পর্যায়ে তারা এসছেন, তাদের বয়সে তারা এই আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন 2024-এ, সে আন্দোলনের শুরু থেকে পুরোটা সময় তারা সক্রিয় ছিলেন, তারা মাঠে পর্যায়ে কাজ করেছেন। তারা অনেক এই একটা বাক্য তারা বলেছেন যে বাইরের মানুষ জানে না, কিন্তু ভিতরে তারা এমন কিছু প্রক্রিয়া করেছেন মাঠ পর্যায়ে নেমে। সেটিকে তারা কি ইঙ্গিত করেছেন, তারা কি সরাসরি অংশ নিয়েছিলেন কিনা সেটা তারা বলেছেন অংশ নিয়েছেন, কিন্তু আমি তাদের একজনকে জিজ্ঞেসই করেছিলাম যে বলা হচ্ছে যে এই যে স্নাইপার রাইফেল ব্যবহারের ক্ষেত্রে বলা হয় সাবেক অনেক সেনা সদস্যরা অংশ নিয়েছিল, আপনারা কি সেই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন কিনা? স্বাভাবিক কারণেই সেই প্রশ্নের তিনি উত্তর দেননি, তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। কিন্তু তারা এটি নিশ্চিত করেছেন যে এই যে 733 জন টোটাল ছিলেন, তাদের বেশিরভাগই সক্রিয়ভাবে 24 জুলাই মাঝামাঝি সময় থেকে তারা একেবারেই কাজ করেছেন, এবং তারা এমন ভাবে কাজ করেছেন যে তারা সেনাবাহিনীতে আছেন এমন ভাবেই তারা যুক্ত ছিলেন এদের সঙ্গে। তো সেই জায়গায় তাদের আক্ষেপ যে আমরা চাকরি ফিরে পেলাম না, আমাদেরকে এখন অবমূল্যায়ন করা হলো, আমাদেরকে বঞ্চিত রাখা হলো। কিন্তু যারা নানানভাবে সুযোগ সুবিধা পেয়েছে তাদের চেয়ে আমাদের অবদান কোনোভাবেই কম না, আমরা অনেক সাফার করেছি, এই কথাগুলো বলেছেন। এবং শেষ পর্যায়ে আরেকজন সেনা কর্মকর্তা যেটি বলেছেন যে আমরা আর এখন ছাড় দেওয়ার মতো পর্যায়ে নেই, জীবনের যে কদিন আছে আমরা এই বঞ্চনা এটা আর সহ্য করতে চাই না, আমরা কখন কি করে বসবো সেটি এখন কিন্তু আমাদের নিজেরাই মাথা আমরা ঠান্ডা রাখতে পারছি না, ফলে যে কোনো মুহূর্তে আমরা যে কোনো কিছু করে বসতে পারি। আমাদেরকে নজরদারিতে রাখা হয়েছে, আমরা জানি, আমাদেরকে কাউকে ডাকাও হয়েছে ক্যান্টনমেন্টে, কিন্তু আমরা ওই 1-2 জন বিচ্ছিন্নভাবে আমাদেরকে কোনোভাবে সুবিধা দিবে সেটা আমরা মানতে পারছি না। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি করে বসতে পারি, এই দায়িত্ব কিন্তু সেনাবাহিনীকেই নিতে হবে, এইটা কিন্তু পরিষ্কারভাবে তারা বলেছে। আপনারা যারা বাংলাদেশ নিয়ে অনেক আশাবাদী ছিলেন 5 বছর আগে, 3 বছর আগে, ইভেন 2 বছর আগে, তারা সবাই এখন ভাবতে শুরু করেছেন যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, সামাজিক যে নীতি এবং শৃঙ্খলাবোধ ছিল সেটা অলরেডি ভেঙে পড়েছে। মসজিদ, মক্তব, মাদ্রাসাগুলোতে বলৎকারের কর্মকাণ্ডটি কিভাবে চলছে সেটা আপনারা প্রতিদিনের নিউজ মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। লম্বা লম্বা টুপি, লম্বা লম্বা দাড়ি এবং লম্বা লম্বা পাঞ্জাবি পরে অথবা গোল টুপি পরে কেউ পাগড়ি রেখে যেভাবে এই শিশু বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে বলৎকার করছে, আপনাদের শরীরের রুম খাড়া হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন সমাজ একটা নষ্ট লোকের হাতে পতিত হয়েছে। অর্থাৎ যাদের হাতে সমাজ পড়লে, যাদের হাতে রাষ্ট্র পড়লে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে একটা শৃঙ্খলাবোধ আসে, রাষ্ট্র বদলে যায়, সমাজ বদলে যায়।
বদলটা দুই রকমের হয়, কেউ ফকির থেকে ধনী হয় আর কেউ ধনী থেকে ফকির হয়। একটা উন্নতি আর একটা অবনতি। বাংলাদেশের যে পরিবর্তন সেটা হচ্ছে অবনতির দিকে পরিবর্তন। আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাই, বাংলাদেশ যেতে শুরু করেছে আলো থেকে অন্ধকারের দিকে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের 2.5 লক্ষ নারীকে যারা দর্শন করেছে তারাই কিন্তু এখন বিভিন্ন মসজিদ, মুক্তব, মাদ্রাসা, এতিমখানা, হ্যাফজখানার দায়িত্বে আছে। নারী, শিশু এবং যুবতী কেউই কিন্তু তাদের বলৎকার এবং তাদের ধর্ষণের শিকার হওয়া থেকে রেহাই পাচ্ছেন না। প্রতিনিয়ত আপনারা দেখছেন পুলিশ গিয়ে এই বলৎকারকারীদের ধরছে কোথায়? কাউকে ধরছে মসজিদে, কাউকে ধরছে মাদ্রাসায়। এই মাদ্রাসাগুলোকে অলিখিতভাবে হালাল পতিতালয়ে পরিণত করেছে এই 71-এর ঘাতক দালাল রাজাকার আলবদর আল শামস, শান্তি কমিটি, নেজায়ে ইসলামী এবং জামাতে ইসলামীর আদর্শিক পুত্ররা। তো এই যে সমাজটা একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, আলো থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। 1971 সালে আপনারা যারা যুদ্ধ করেছেন বা আপনাদের যাদের বোঝার বয়স হয়েছে তারা অনেকেই দেখেছেন যে সমাজের দারিদ্র্যের গভীরতা, মানুষের জীবনের অসহায়ত্ব, শিক্ষা, চিকিৎসা, কমিউনিকেশন সব কিছুর অবস্থা খারাপ ছিল। গত 53-54 বছরে এই বাংলাদেশটি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে সেই অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করেছিল। 2024 সালের জুলাই মাসে এই সন্ত্রাসী গোষ্ঠী, 71-এর ঘাতক চক্র, 71-এর সাম্প্রদায়িক শক্তি, 71-এর পেয়ারে পাকিস্তানের শক্তি বিদেশি টাকায় ডক্টর ইউনূসের মতো একজন বাটপারকে ভাড়া করে এই দেশটিকে আবার বিজ্ঞার সাজি হাতে দিয়ে অন্ধকারের দিকে রওনা করে দিয়েছে। এই যে অবস্থাটা কিভাবে দেখবেন? গতকাল দেখলাম যে আপনার বরিশালে একটা লোককে তার অফিসে ঢুকে 3-4 জন মিলে তার পিয়নের সামনে তাকে অন্ধকোষের মধ্যে চেপে ধরে হত্যা করার হুমকি দিয়ে 70 লাখ টাকার চেক নিয়ে গেল এবং আরো 6টি দলিলে স্বাক্ষর নিয়ে গেল, বিনা লিখিত দলিল। পরবর্তীতে সেখানে লিখে নেওয়া হবে এবং তাকে থানায় নিয়ে যাওয়া হলো সালিশ করার জন্য। থানার পুলিশ বললেন যে তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, আমরা কি সালিশ করব? থানাকে হুকুম দেওয়া হলো আমি এখন অভিযোগ দেব। খেয়াল করে দেখেন, রাষ্ট্রে কোনো একটা থানার কাজ কি? থানার কাজ হচ্ছে অপরাধীদেরকে ধরা, সালিশি করা থানার কাজ না। এই কাজের দায়িত্ব রাষ্ট্রের আইন যেখানে প্রয়োগ করা হয়, আদালত বিভাগ যেখানে রয়েছে, সেখানে আপনি জানেন যে কোনো মামলায় আরবিট্রেশন, নেগোসিয়েশন, রিকনসিলিয়েশন এবং আপনার এই মেডিয়েশন নামে 4টা প্রসেস আছে। অর্থাৎ কোনো ব্যক্তি মামলায় না গিয়ে বা মামলা থাকা অবস্থায়ও আউটসাইড কোর্টে সেটেলমেন্ট করার প্রসেস রয়েছে। কিন্তু এখানে কি হচ্ছে, লোকটাকে ধরে নিয়ে গেছে থানায়, মানুষ জীবন রক্ষার জন্য থানায় যায়, আর সেখানে তার জীবন সংহার করার জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি সংবাদ সম্মেলন করে বললেন, থানায় আমার কাছ থেকে যে 70 লাখের চেক নিয়েছে, আমার কাছ থেকে যে টিপসই নিয়েছে বা আমার কাছ থেকে যে আমার সাইন নিয়েছে সাদা কাগজে অথবা স্টাম্প পেপারে, আমি সেটা বলতে পারিনি, কারণ আমার মনে হয়েছে এই থানায় আমাকে মব করে হত্যা করা হবে। তার খেয়াল করে দেখেন, আপনার যে ভরসার জায়গা থানা, পুলিশ, সেখানে এখন আর বাংলাদেশের মানুষের ভরসা পাওয়ার কোনো জায়গা নেই। মানুষ, ওই লোকটি কিন্তু আওয়ামী লীগের লোক এরকম কোনো তকমা তার ছিল না। খেয়াল করে দেখেন, সাধারণ মানুষের, আপনারা শুনেছেন না, দেবালয়ে যখন শহরে যখন আগুন লাগে তখন দেবালয়ও রেহাই পায় না। শহরে আগুন লাগলে বাইতুল মোকাররমও লাগবে, ঢাকা বিভিন্ন মসজিদেও লাগবে। কেন লাগবে? কারণ আগুন কারো চেহারা দেখে, মসজিদ দেখে, মুক্তব দেখে লাগে না। এখন খেয়াল করে দেখেন, এই যে মানুষটি থানায় নিয়ে তাকে সালিশ করার ব্যবস্থা করে দেওয়া হলো, পরবর্তীতে তিনি বাইরে এসে তার বন্ধুর সহযোগিতায় তিনি এটাকে পাবলিকের কাছে নিয়ে আসলেন।
এখন পর্যন্ত এই কালপিটরা ধরা পড়েছে বলে আমরা শুনিনি। যদি ধরা পড়ে ভালো, ধরা পড়ুক, কিন্তু বিচার হবে কিনা? তারা তো বিএনপির লোক, তারা ভাইয়া গ্রুপের লিমিটেডের, ভাইয়া গ্রুপ লিমিটেডের কর্পোরেশনের মালিকের স্বত্বাধিকারী এরা। তাদের কোনো বিচার নেই, তারা আইনের ঊর্ধ্বে, তারা বিচারের ঊর্ধ্বে। তারা যেটা বলে সেটাই আইন। তারা যারা হত্যা করতে চাইবে সেটাই হচ্ছে রাষ্ট্রের আইন। এই যে অবস্থা, এই অন্ধকারের দিকে চলে যাওয়া, হাজার হাজার বছর আগে সমাজ চলতো এইরকম অন্ধকার আইনে। সেখান থেকে আমরা বিধিবদ্ধ আইনে গিয়েছি, সংবিধানে গিয়েছি। সেখান থেকে আমাদেরকে আবার সেই হাজার হাজার বছর পুরনো অন্ধকার যুগের দিকে টানেলের দিয়ে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। শুধু কি তাই? আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের বিচারালয়ে বিচারকেরা কাউকে জামিন দিতে চায় না, বিচারকেরা কারো মামলা নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ যদি বাইয়া গ্রুপ অফ লিমিটেডের কোম্পানিরা যদি খুশি না হয়, বাইয়া গ্রুপ অফ কোম্পানি যদি তাদের উপরে চড়াও হয়, তাহলে কালকে তার চাকরি নেই। তিনি তো আর কোটি কোটি টাকার মালিক না। সন্তান নিয়ে, বউ নিয়ে, বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন? সমাজের এহেন দুরবস্থা দেখে এখনো যারা ভাবছেন দুদিন পরে সোনার কাঠি, রূপার কাঠি নিয়ে কেউ এসে আপনাকে স্বর্গে নিয়ে যাবে, সেই চিন্তা থেকে বেরিয়ে আসুন। আমাদের সবচাইতে বন্ধু রাষ্ট্র যাদেরকে বলে, তার মধ্যে জাপান হচ্ছে সবচাইতে আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। কারণ বাংলাদেশে এ যাবৎকালে যত বড় বড় প্রতিষ্ঠান হয়েছে, যত বড় বড় কারখানা হয়েছে, বা যত বড় বড় সরকারি কর্মযোগ্য হয়েছে, তার বড় ডোনারদের একজন ছিল জাপান। এবং জাপান সবচাইতে কম সুদে আমাদেরকে লোন দিয়েছে। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুদের হার হচ্ছে 28 থেকে 29% টোটাল, টপ টু বটম যদি আপনি হিসেব করে দেখেন। আর জাপানের যে ঋণ, সেই ঋণের সুদ হচ্ছে 1.57%, অর্থাৎ 2%-এরও নিচে। খেয়াল করে দেখেন, সেই জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন আর ভালো যাচ্ছে না। কেন যাচ্ছে না? বাংলাদেশ আমেরিকার সাথে নাকে খত দিয়েছে, চীনের সাথে বেরার চেষ্টা করতেছে, জাপানকে এখন আর গুরুত্ব দিচ্ছে না। যার কারণে জাপান সরকার আস্তে 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 বাংলাদেশকে তাদের শত্রু রাষ্ট্রের তালিকায়, অথবা বন্ধু নয় এমন রাষ্ট্রের তালিকায় নিয়ে যাচ্ছে। এবং জাপানের যে উন্নয়ন কর্মকাণ্ডে যে সহযোগিতা, সেই সহযোগিতা আস্তে আস্তে সংকুচিত করে নিয়ে এসছে। তারপরে আসেন ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। এই রাষ্ট্রের জন্মের সাথে যাদের সরাসরি জড়িত থাকার ইতিহাস, যাদের সরাসরি জড়িত থাকার ইতিহাসটি এখনো জল জ্বলে, তাদের সাথে আমরা একটা বৈরী সম্পর্কে গিয়েছি এবং তাদেরকে প্রতিনিয়ত গালি দিচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এখন কথা বলতে সাহস পাচ্ছে না। সংখ্যালঘু সম্প্রদায়ের নামে আমরা দেখেছি যে একটা হিন্দু ধরো, সকাল বিকাল নাস্তা করো, এই রকম স্লোগান দিচ্ছে মৌলবাদী গোষ্ঠী। এখন মৌলবাদী গোষ্ঠী যদি এইরকম স্লোগান দেয়, মৌলবাদী গোষ্ঠী যদি বাংলাদেশে বলৎকার চালায়, বিএনপির তাতে দোষ কি? আসলে বাংলাদেশে মৌলবাদী শক্তি আর বিএনপির মধ্যে কোনো তফাৎ আমরা খুঁজে পাই না, আপনিও পাবেন না যদি একটু ইতিহাসের দিকে তাকান। কিভাবে তাকাবেন? বাংলাদেশ যখন 1971 সালে ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে বেরিয়ে এসে মানুষভিত্তিক, মানবতাভিত্তিক, সভ্যতাভিত্তিক এবং সংস্কৃতিভিত্তিক, জাতিভিত্তিক একটি রাষ্ট্রের দিকে রওনা দেয়, তখন কিন্তু ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তানের মাথায় আমরা লাথি মেরেছিলাম। সেই অসাম্প্রদায়িক চেতনায় মানুষভিত্তিক সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা এবং আদর্শ ভিত্তিক যে রাজনীতি, আমরা রাজনীতির ভিত্তিতে যে দেশ করেছিলাম, সেই বাংলাদেশে ধর্মের ভিত্তিতে রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল 1972 সালের সংবিধানে। সেই সংবিধানকে কচুকাটা করে এই তারেক জিয়ার বাবা জিয়াউর রহমান বাংলাদেশে আবার এই ধর্মভিত্তিক রাজনীতি চালু করে, এই মৌলানাদের হুক্কা হুয়া চালু করে। এবং এই চালু করার মধ্যে দিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত, আল বদর, আল শাম, রাজাকার এবং শান্তি বাহিনী, মুসলিম লীগ এবং নিজাম ইসলামী আবার বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে চাঙ্গা হয়ে ওঠে। এবং এরা
বিএনপির বি টিম হিসেবে কাজ করে। বিএনপি কিভাবে সন্ত্রাসী খুনিদেরকে দলে ভিড়িয়ে কিভাবে নিজের শক্তি বৃদ্ধি করেছে তার ছোট্ট আরেকটি উদাহরণ দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন তখন মনিরুল হক চৌধুরী, এখন কুমিল্লা 6 আসনের এমপি। এই বড় দাড়ি দেখেছেন, ও যে আকাশ বাতাস কাঁপানো এক মহিলা ছিল, ওই মহিলার বাবা মনিরুল হক চৌধুরী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, আর সেক্রেটারি যিনি ছিলেন তিনির নাম ছিলেন শফিউল আলম প্রধান। ওই টুকুর খালতো ভাই। কোন টুকু? বিএনপির এখন যে জ্বালানি মন্ত্রী আছে ইকবাল হাসান মাহমুদ টুকু, তার খালতো ভাই। তিনি ছিলেন ছাত্রলীগের সেক্রেটারি। সেই সেক্রেটারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7টি খুনের মামলা, মানে সরাসরি গুলি করে খুন করার চাক্ষুষ সাক্ষী ছিল। তারপরে তার বঙ্গবন্ধুর আমলে 1973 বা 74 সালে তার বিচার হয়। বিচারে তার ফাঁসির রায় হয়। এই ফাঁসির আসামি বঙ্গবন্ধুকে হত্যা করার পর জেলখানা থেকে বের করে এনে শফিউল আলম প্রধানকে জিয়াউর রহমান জাকপা নামে একটি দল করেছিলেন, যেটা বিএনপির পকেটে থেকেছে সারা জিন্দিগিবার। এবং জামায়াতে ইসলামী, বিএনপি এইবারের আগে 2 বার সরকার গঠন করেছিল। একবার 1991 সালে, সেই সময়ও বিএনপি দল গঠন করেছিল জামাতের সমর্থন নিয়ে, অর্থাৎ সরকারে 151 আসন বিএনপি পায়নি, জামাত সমর্থন দেওয়াতে 151 হয়েছে। আবার 2001 সালে জামাতকে কোয়ালিশন সরকার গঠন করেছে জামাতকে নিয়ে বিএনপিতে জামাতের 2 জন মন্ত্রীও ছিল, আলী আহসান মুজাহিদ এবং নিজামী, যে 2 জন অলরেডি ফাঁসির দড়ি নিয়ে প্রমাণ করেছেন যে 1971 সালে তারা ঘাতক ছিলেন, সেটি বলেছে বাংলাদেশের কোর্ট। তাহলে খেয়াল করে দেখেন, এখনো বিএনপি জামাত মিলে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে এরা একটা যৌথ প্রযোজনার একটি সরকার চলছে, যেখানে সরকারি দল বিরোধী দলের আলাদা কোনো অস্তিত্ব নেই, তারা একই বৃন্তে 2টি ফুল। এই জন্য বলছি যে বাংলাদেশের মৌলবাদী চেতনা, মৌলবাদী চিন্তার বিকাশ এবং এটার জন্ম এই 1971 সাল পরবর্তীতে বিএনপির মাধ্যমে হয়েছে। এখনও আপনি বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে, আপনি যে গ্রামে বড় হয়েছেন, যে এলাকায় বড় হয়েছেন, সেখানে দেখবেন বিএনপির লোকদের মধ্যে আর জামাতের লোকদের মধ্যে খুব একটা তফাৎ নাই। তাদের আত্মীয়তা, তাদের সখ্যতা, তাদের বেআইন, তাদের ব্যবসা বাণিজ্য ওদের সাথেই কিন্তু মিলেটিলে হয়। কেন হয়? কারণ বিএনপি জানে অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সাংস্কৃতিক ধারাবাহিকতা, বাঙালি সংস্কৃতি 1930-এর দশক থেকে আজকে পর্যন্ত যেই গ্রুপটি পরিচালনা করে, তারা আগে আওয়ামী লীগ ছিল না, কিন্তু 1949 সালের পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ, 54-55 সালে এসে আওয়ামী লীগ, এবং অদ্যবধি আওয়ামী লীগের হাতেই কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের জারিগান, আমাদের সারিগান, আমাদের মুর্শিদি, মারপতি, রামপ্রসাদী, কীর্তন, আমাদের গজল, আমাদের হামদ এবং নাত, যত কিছু বলেন সব কিছুর ধারক বাহক এই বাংলার সংস্কৃতির যে বলয়টা, সেটা আওয়ামী লীগের হাতেই সবসময় ছিল। এই বাংলাদেশে যত রকমের সাংস্কৃতিক আন্দোলন হয়েছে, প্রগতিশীল আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ নামক বটবৃক্ষের ছায়ার নিচে থেকেই হয়েছে। এখন আওয়ামী লীগ যখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে, সন্ত্রাস দিয়ে, চাঁদাবাজ দিয়ে এই আওয়ামী লীগকে যখন গড় ছাড়া, রাষ্ট্র ছাড়া এবং সমাজ ছাড়া করার চেষ্টা চলছে, তাহলে আপনি বুঝতেই পারেন এই সমাজে সংস্কৃতি থাকবে না, এই সমাজে ইতিহাসের ধারাবাহিকতা থাকবে না, এই সমাজে বাঙালির 1000 বছরের লালিত যে স্বপ্ন, সেই স্বপ্নও থাকবে না। এই মৌলবাদী গোষ্ঠীর সাথে তারেক জিয়ার দিনে দিনে, ক্ষণে ক্ষণে মিছিল মিটিংয়ের মাধ্যমে আস্তে আস্তে করে এই রাষ্ট্রটাকে আল কায়দা জঙ্গি এবং তালেবানি জঙ্গি, আল শাবাব জঙ্গি, আইএস জঙ্গি এবং এই রকমের জঙ্গি যারা আছে পৃথিবীতে, এই বাংলাদেশটা এখন হয়ে গেছে তাদের একটা হাব। এখানে ট্রেনিং হবে, এখানে এদের মহড়া হবে এবং এখান থেকেই তারা এই স্লটারিং কর্মকাণ্ডটা শুরু করবে। আপনারা দেখছেন এই যে মসজিদগুলাতে, মক্তবগুলাতে, মাদ্রাসাগুলাতে যেই পরিমাণে বলাৎকার প্রতিদিন হচ্ছে, মানুষের হাতে ধরা পড়ছে, আপনারা কি কোনো মৌলানা গোষ্ঠীকে বাইতুল মোকাররমে, যারা পৃথিবীর কোনো দেশে
যদি একটু জোরে বায়ুও ত্যাগ করে তারপরও একটা মিছিল করে এই শুক্রবারে জুমার নামাজের পরে, আপনি কি দেখেছেন এই মৌলবাদী গোষ্ঠীরা যে এইভাবে ধর্ষণ করছে? অলরেডি 500টার উপরে বাচ্চা ধর্ষণের ঘটনা সরকারিভাবে প্রমাণিত। আপনি কি এখনো কখনো দেখেছেন আপনার গ্রামে, আপনার শহরে, আপনার থানায়, আপনার মহকুমায় কখনো কোনো মৌলবাদী এই গোষ্ঠীরা যারা এই ইসলামের দ্বারক এবং বাহক নিজেদেরকে মনে করে, তারা কি কোনো মিছিল মিটিং, তারা কোনো প্রতিবাদ করেছে, কোনো মানববন্ধন করেছে অথবা কোনো অনশন কর্মসূচি করেছে? করেনি।